আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচিত নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, লন্ডনের চ্যাথম হাউস সংলাপে প্রধান উপদেষ্টা। করোনা পরীক্ষায় কিটের সংকট নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর, পরীক্ষায় লাগবে চিকিৎসকের পরামর্শ। কাঁচা চামড়া সংরক্ষণ সঠিক হলে রপ্তানি আয় হতে পারে $150 কোটি, বলছেন সংশ্লিষ্টরা। 2026 ফিফা বিশ্বকাপের 13টি দল চূড়ান্ত, একমাত্র দেশ হিসেবে সবগুলোতেই খেলার পথে ব্রাজিল। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য সুবাতাস বয়ে আনবে বলে আশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বুধবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আশা প্রকাশ করেন। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে। করোনার নমুনা পরীক্ষায় আপাতত কিটের সংকট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের উপসর্গ দেখা দেবে তারা এবং চিকিৎসকের পরামর্শেই নমুনা পরীক্ষা করতে হবে। এরই মধ্যে দেশের সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বজুড়ে মহামারী হওয়ায় করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় সহজেই। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের কয়েকটি উপধরনে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশেও গত কয়েক মাসের তুলনায় করোনা রোগী কিছুটা বেড়েছে। তবে রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় নমুনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। এমন অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, সংকট কাটাতে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট 28,000 এবং 10,000 ল্যাবে নমুনা পরীক্ষার কিট RT-PCR সংগ্রহ করা হয়েছে। যেখানে RT-PCR হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে, কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং RT-PCR কিট সহ। তিনি জানান, দেশে 17 লাখ টিকা রয়েছে। বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন যারা, তাদের এই টিকা নেওয়ার পরামর্শ তাঁর। যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পার্সনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া আগামী শনিবারের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোতে কোভিডের জন্য শয্যা তৈরি করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 288 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 261 জনই বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছেন। শুধু বরগুনা জেলার রোগী আছে 202 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বরগুনায় বুধবার ডেঙ্গুতে মারা গেছে 2 জন, আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 70 জন। বর্তমানে 158 জন রোগী ভর্তি রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। শয্যার সংকট থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে অনেকের। গত জানুয়ারি থেকে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন। কাঁচা চামড়া রপ্তানি বাড়ানো গেলে আগামী অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানি আয় $150 কোটি উন্নীত করা সম্ভব। এজন্য সঠিক উপায়ে চামড়া সংরক্ষণ এবং পরিবেশ মানদণ্ড বজায় রাখার উপর জোর দিচ্ছেন শিল্প উদ্যোক্তারা। আর এই খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গেল 2023-24 অর্থ বছরে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি হয় $1 বিলিয়ন। চলতি 2024-25 অর্থ বছরের মে মাস পর্যন্ত এই রপ্তানি আয় $1 বিলিয়ন ছাড়িয়েছে। অর্থ বছর শেষে এই আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের চামড়া শিল্পে পরিবেশ মানদণ্ড বজায় রাখতে ইটিপি ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে চামড়ার দর এবং রপ্তানির পরিমাণ দুটোই বাড়ানো সম্ভব বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। আমরা যদি ইটিপিটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে পারি, তাইলে আমরা আমাদের এই কান্ট্রি ইমেজটাকে উদ্ধার করে আমাদের যে অ্যাভারেজ প্রাইসটা যেখানে আসে
এখান থেকে আমরা অ্যাটলিস্ট 20 থেকে 25% আমরা ইনক্রিজ করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন, কাঁচা চামড়া ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করে চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে চামড়া রপ্তানি বাড়ানো সম্ভব। পাশাপাশি এখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। লবণযুক্ত চামড়া রপ্তানি হবে, ওয়েট ব্লু চামড়া রপ্তানি হবে, এবং তার জন্য যদি বছরের শুরু থেকেই যদি বিভিন্ন ধরনের প্রচারণা চলে, লাইসেন্স দেওয়া থাকে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে যদি এখানে লগ্নি করবার সুযোগ করে দেওয়া হয়, $130 মিলিয়ন রপ্তানি বাজারটি, কাঁচা চামড়া বা চামড়া পণ্যের বাজারটি, এটিকে ইজিলি হয়তো 500 মিলিয়নে উত্তরণ করা সম্ভব। যদি জুতা বা অন্য কিছু তেমন পরিবর্তন হয়, তাও কিন্তু $1.5 বিলিয়ন একটা সম্ভাবনা রয়েছে। চীনের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ইটালি, পর্তুগাল, রোমানিয়া, মেক্সিকো ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ আছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনা তদন্তে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শাহজাদপুর পৌর শহরের রূপপুর মহল্লার প্রবাস ফেরত মোহাম্মদ শাহনওয়াজকে প্রধান আসামি করে তার ভাই সবুজ, হান্নান ও সুমন সহ 12 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনার পর কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জের লাখাইয়ে থানা থেকে আসামি ছাড়ানোর চেষ্টাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 40 জন। স্থানীয়রা জানিয়েছে, বুধবার বিকালে বামই ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক থানা থেকে এক আসামিকে ছাড়িয়ে আনতে যান। এতে বাধা দেয় লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম। এ সময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত 40 জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের পঞ্চম দিন বুধবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন নগরবাসী। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ ও নগর জীবন থেকে খানিকটা প্রশান্তি পেতে চিড়িয়াখানায় যান তারা। রাজধানীতে বিনোদন কেন্দ্রের স্বল্পতার কারণে ঈদের ছুটিতে চাপ বেড়েছে চিড়িয়াখানায়। ঈদের পঞ্চম দিন বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মিরপুর জাতীয় চিড়িয়াখানা হয়ে ওঠে কোলাহলমুখর। তবে প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলেন দর্শনার্থীরা। গরমের প্রভাব দেখা গেছে পশু পাখিদের ওপরও। প্রাণীজগতের সঙ্গে পরিচিত হওয়া ও নিরিবিলি সময় কাটাতে পেরে শিশুরা বেশ উচ্ছ্বসিত। ঈদের পরপর বাচ্চা নিয়ে ঘুরতে আসার জন্য এখানে আসা। এবার ওই যে আমার ছোট ভাইকে দেখাতে নিয়ে আসছি। এখানে দেখছিলাম হরিণ, বাঘ, জীবজন্তু, পশু পাখি এগুলি দেখার জন্য, দেখে একটু শিখবো। পরিবারের সাথে বের হতে পেরে শিশু কিশোরদের চেহারায় ফুটে ওঠে আনন্দ আর সন্তুষ্টির ছাপ। অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর। আমি দেখছি রয়্যাং বেঙ্গল টাইগার, গন্ডার, হাতি। মূলত এর আগেও আরেকবার আসছিলাম, তখন আমার ছেলেটা ছোট ছিল, তো ও আসলে চিড়িয়াখানার সব প্রাণী কিন্তু বলতে পারে কোন প্রাণীটা কি নাম। তো আজকে মূলত একটু বড় হয়েছে, এজন্য সরাসরি দেখাইতে নিয়ে আসলাম। ঢাকার পাশাপাশি দূর দূরান্ত থেকেও দল বেঁধে চিড়িয়াখানায় ঘুরতে দেখা যায় অনেককেই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ ঠেকাতে লস অ্যাঞ্জেলেসে কিছু শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই এই কারফিউ কার্যকর হয়। প্রতিদিন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। তবে গণমাধ্যম, জননিরাপত্তা ও জরুরি কর্মকর্তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান। এই বিক্ষোভ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ছড়িয়ে পড়েছে। চতুর্থ দিনে বোস্টন, হিউস্টন এবং ফিলাডেলফিয়া সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
মঙ্গলবার আবারও গাজার নেটজারিম করিডর এলাকায় ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ২০ জন নিহত হয়। এছাড়া উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর বেইত লাহিয়া, জাবালিয়া ও বেইত হনুনের সব আবাসিক বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। দু সালের ফিফা বিশ্বকাপ হবে নতুন আঙ্গিকে। প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অংশ নেবে ৪৮টি দল। ৩ স্বাগতিক দল ছাড়া বাকি ৪৫টি দল ঠিক হবে বাছাই পর্ব থেকে। এখন পর্যন্ত ১৩টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ৬টি কনফেডারেশন থেকে ৪৮টি দল নিয়ে আগামী বছর শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল। ২০২৬ বিশ্বকাপের আয়োজক হওয়ায় সরাসরি মূল আসরে খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। কনকাকাফ থেকে সুযোগ পাবে আরও ৩টি দল, যাদের নাম জানা যাবে চতুর্থ রাউন্ডের পর। ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলবে ৬টি দল। এরই মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইকুয়েডর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি আছে আরও ৩টি দল। এশিয়ান অঞ্চলে বাছাই পর্বে তৃতীয় রাউন্ড থেকে টিকিট নিশ্চিত করেছে ৬টি দেশ। এগুলো হলো সাউথ কোরিয়া, জাপান, ইরান, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং জর্ডান। এর মধ্যে উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে। এশিয়া থেকে সুযোগ পাবে আরও ২টি দেশ। ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড। আফ্রিকা মহাদেশ থেকে ৯টি দেশ বিশ্বকাপে খেলবে। ৫৩টি দল ৯টি গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলছে। এখনও কারোর টিকিট নিশ্চিত হয়নি। একই অবস্থা ইউরোপ অঞ্চলেও। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি দল খেলার কথা রয়েছে। এজন্য ৫৪টি দেশ বাছাই পর্বে খেলছে ১২টি গ্রুপে। বিশ্বকাপের জন্য ৪৮টি দেশ নির্বাচন করতে বাছাই পর্ব শুরু হয় ২০২৩ সালে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচিত নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, লন্ডনের চ্যাথম হাউস সংলাপে প্রধান উপদেষ্টা। করোনা পরীক্ষায় কিটের সংকট নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর, পরীক্ষায় লাগবে চিকিৎসকের পরামর্শ। কাঁচা চামড়া সংরক্ষণ সঠিক হলে রপ্তানি আয় হতে পারে $১৫০ কোটি বলছেন সংশ্লিষ্টরা। ২০২৬ ফিফা বিশ্বকাপে ১৩টি দল চূড়ান্ত, একমাত্র দেশ হিসেবে সবগুলোতে খেলার পথে ব্রাজিল। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।